আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা জানলে তোমরা পরীক্ষা সহ ইংরেজিতে কথা বলতে এবং লিখতে, শুদ্ধ করে ইংরেজি জানতে খুবই কাজে লাগবে। আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ, প্রোনাউন, ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, প্রোজ অ্যান্ড কনস অফ প্রোনাউন। লক্ষ্য করো, এখানে আমি বলেছি প্রোজ অ্যান্ড কনস, অর্থাৎ প্রোনাউনের খুঁটিনাটি বিষয়সমূহ। অর্থাৎ ছোট ছোট কিছু বিষয় আছে যেগুলি না জানলে আমাদের ইংলিশটা শুদ্ধ হয় না এবং বেমানান মনে হয়। এই বিষয়গুলি আমরা আজকে জানব। বিশেষ করে এগুলি জানলে আমাদের ইংলিশটা অনেক পরিশুদ্ধ হবে। তো তোমাদের একটা কথা না বললেই না, আমি যেহেতু ক্লাসগুলি ধারাবাহিকভাবে করি এবং নিশ্চয়ই তোমাদের পাঠ পরিকল্পনা অনুযায়ী পড়াই, আমাদের লেকচার প্ল্যানটাও আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছি। সুতরাং অবশ্যই আমার ভিডিওগুলি সিরিয়ালি দেখার চেষ্টা করবে। আমি সেটা এখানে লিখিয়েছি। যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। তারপর লার্নিং আউটকামে প্রথমে লিখেছিলাম পার্টস অফ স্পিচ। যদি এটা প্রিভিয়াস বিভিন্ন লেকচার আমি বলেছি, সুতরাং এটা আমি বেশি কথা বাড়াচ্ছি না। পার্টস অফ স্পিচ শব্দটাকে বাংলা আমরা পাচ্ছি বাক্যের অংশ, অর্থাৎ বাক্যের অংশ হলো শব্দ। সুতরাং বাক্যে ব্যবহৃত প্রত্যেক শব্দকে আমরা বলবো পার্টস অফ স্পিচ। অর্থাৎ বাক্যে প্রত্যেকটা অর্থবোধক শব্দকে আমরা পার্টস অফ স্পিচ হিসেবে বিবেচনা করব। পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো আজকে আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে একটা শব্দ যা পরিবর্তে ব্যবহৃত হয়। কার পরিবর্তে? নাউন অথবা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহৃত হয়। এখানে একটু জেনে নেওয়া উচিত কোন নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহৃত হবে বা কোন নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে, যে নাউনটা আগে উল্লেখ করা আছে। ইউজ দ্য প্লেস অফ নাউন দ্যাট হ্যাজ অলরেডি বিন মেনশনড, যেটা মেনশন করা হয়েছে এবং যেটা সম্বন্ধে অলরেডি আমরা জানি, সেই সেই নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করব। এটার আরেকটা কাজ হচ্ছে কি, অ্যাভয়েড রিপিটিং দ্য নাউন, অর্থাৎ নাউনটা বারবার ব্যবহার না করে আমরা প্রোনাউন ব্যবহার করব। বিষয়টাকে যদি আরেকটু গুরুত্ব দিয়ে দেখো, এইচএসসিতেই ক্লিয়ার দ্য আনক্লিয়ার প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনের উপরে একটা নং আছে এবং তাতে 5 মার্কস। দেখো, সেখানে শুধু প্রোনাউন নিয়ে আলোচনা করা হয়। সেখানে এই বিষয়টাই শুধু ছাত্রছাত্রীদেরকে বোঝাইতে হয় যে কোন প্রোনাউনটা ক্লিয়ার না, অর্থাৎ নাউনটা আগে বর্ণনা করাই অথচ প্রোনাউন দিয়ে রাখছে প্যাসেজে। তাহলে আমাদের কী করতে হবে? প্রোনাউনটাকে ক্লিয়ার করে দিতে হবে। আমি এই কথা বলছি এই জন্য যে দেখো, আমরা প্রোনাউন ব্যবহার করব তখনই যখন নাউনটা কেবল মেনশন থাকবে। যে নাউনটার কথা বর্ণনা করা নাই, যে নাউনটার সম্বন্ধে বলে নাই, সেটা পরিবর্তে কিন্তু আমরা কোনো প্রোনাউন বসাতে পারবো না। অবশ্যই যে নাউনটা উল্লেখ করা আছে কিংবা অলরেডি আমরা সেটা সম্বন্ধে জানি, সেই সব নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করব। এবার একটা বড় সুবিধা কি, এটা দ্বারা নাউনকে বারবার রিপিট করতে হয় না। ফর এক্সাম্পল, করিম ওয়াজ টায়ার্ড সো হি ওয়েন্ট টু বেড। এখানে হি হচ্ছে প্রোনাউন। কেন? কারণ এখানে আমরা করিম লিখতে পারতাম, করিম না লিখে আমরা হি লিখেছি। তো করিমের যেহেতু পরিবর্তে বসছে এবং হি দ্বারা করিমকেই নির্দেশ করতেছে, সুতরাং এটা হচ্ছে প্রোনাউন। ওকে, এবার আমরা শিখব প্রোনাউন কত প্রকার। আরেকটু জেনে নেই, নাউনের পরিবর্তে বসে, এই কারণে প্রোনাউনকে আমরা সাবস্টিটিউটিং ওয়ার্ডও বলবো। এটা আরেকটা নাম আছে সাবস্টিটিউটিং ওয়ার্ড। যেহেতু এটার নাউনের সাবস্টিটিউশন হিসেবে এটা বসে, এই জন্য এটার আরেকটা নাম সাবস্টিটিউটিং ওয়ার্ড। প্রোনাউন হচ্ছে 8 প্রকার: পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট, ইন্ট্রোগেটিভ, রিলেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং রেসিপ্রোকাল। তো পার্সোনাল প্রোনাউন কি? খেয়াল করো, পার্সোনাল বলতে কিন্তু আমরা শুধু ব্যক্তি বুঝবো বিষয়টা তা না। এটা হইতে পারে ব্যক্তি, স্থান বা জিনিস, কিন্তু অবশ্যই কি হবে? নির্দিষ্ট।
বিষয়টা একটু খেয়াল করো, নির্দিষ্ট নাউন হলেই সেটাকে আমরা বলবো পার্সোনাল। পার্সোনাল দ্বারা আমরা আসলে মূলত ব্যক্তি বোঝাচ্ছি না, মূলত বিষয়টা একদম নির্দিষ্ট, এই জন্য এটাকে আমরা বলতেছি পার্সোনাল প্রোনাউন। যেমন আই, ইউ, হি, ইট, দে, এটসেট্রা। তো আমি যেহেতু পার্সোনাল প্রোনাউনের জন্য একটু ইংরেজি ব্যাকরণে পার্সনের বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ পার্সন বা পুরুষ বলতে কিন্তু আমরা বোঝাচ্ছি কে কাকে বা কার সম্পর্কে কথা বলতেছি, সেই ব্যক্তি বা সেইটাকে আমরা বোঝাচ্ছি। ক্লিয়ার? বলতে হলে কে কাকে এবং কার সম্পর্কে কথা বলতেছি এইটা নির্দেশ করে, ওইটা হচ্ছে পার্সন। মানে এখানে পার্সন বলতে যে আমরা পুরুষ মহিলা এরকম কিন্তু আমরা বোঝাই নি। এবার পার্সন তাহলে অতটুকু জানলে কি চলবে না? আমি আগেই বলেছিলাম যে আমরা প্রায়োগিক লেভেলটা শিখব। যেমন দেখো, এই যে পার্সোনাল প্রোনাউনগুলি আছে এর আবার কয়েকটা রূপ আছে। যেমন সে সাবজেক্টের জায়গায় বসবে একটা রূপে, অবজেক্টের জায়গায় বসবে একটা রূপে, পজিটিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ সে যখন কোনো নাউনের আগে বসবে তখন একটা রূপে বসবে, আবার সে যখন পজিটিভ প্রোনাউন হিসেবে বসবে অর্থাৎ তারপরে আর কোনো মানে নাউন ব্যবহার করা হবে না, তো সেক্ষেত্রে আমরা অন্য রূপে বসাবো। আবার সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তিকে বোঝালে তখন আমরা রিফ্লেক্সিভ হিসাবে বসাবো। তো আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই যে পার্সোনাল প্রোনাউনগুলি আছে, এই পার্সোনাল প্রোনাউনগুলি সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে বসে। সুতরাং আমাদের এই যে ছকটা দিয়েছি আমি, এই ছকটা একদম মুখস্থ করে ফেলতে হবে। এটা তোমাদের টেন্স ওভারভিউ শিটের অপোজিটে আমি দিয়ে দিয়েছি। আবার ন্যারেশন করতে হলে তো এই বক্সটা সম্পূর্ণ মুখস্থ করতে হয়, সুতরাং আগে একটু জেনে শুনে বুঝে মুখস্থ করলে আমাদের জন্য ভালো হবে। তো এই ফর্মগুলো আমরা জানবো কোনটা সিঙ্গুলার প্লুরাল, আমি সেই এই বক্সে সেটা দিয়েছি। প্রয়োজন হলে তোমরা ভিডিওটাকে পজ করে এটা লিখে নিবে যাদের কাছে নাই, আর যারা আমার শিট পেয়েছো অবশ্যই তাদের কাছে আছে এটা। তো যাক, এবার আমরা দেখবো ব্যবহারটা। তাহলে আমরা কেন এই যে বললাম সাবজেক্ট ফর্ম আলাদা অবজেক্ট ফর্ম আলাদা, এটার ব্যবহারটা কীরকম একটু লক্ষ্য করো। যদি ভার্ব বা প্রিপোজিশনের পরে আমি কোনো পার্সোনাল প্রোনাউন ব্যবহার করি তবে সেটাকে অবশ্যই অবজেক্টিভ ফর্মে লিখতে হবে। যেমন লেট মি, লেট আই হবে না, কারণ লেট হচ্ছে একটা ভার্ব। ওকে, হি টোল্ড মি, দেখো ভার্বের আগে আমি বসাইছি হি, কিন্তু ভার্বের পরে বসাইছি মি। কারণ কি? কারণ ভার্বের পরে বসবে অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ সেখানে আমরা আই বসাতে পারবো না। যেমন বিটুইন ইউ অ্যান্ড মি, নট আই। কারণ কি? কারণ হচ্ছে বিটুইনটা কি? প্রেপোজিশন। যেহেতু বিটুইন প্রেপোজিশন, সুতরাং তারপরে আমরা অবশ্যই অবজেক্টিভ রূপ বসাবো। কিন্তু এই যে তথ্যগুলো আমাদের জানতে হবে। কিন্তু ভার্বটা যদি, এই যে ভার্বটা বলেছি, এই ভার্বটা যদি মেইন ভার্ব না হয় বি ভার্ব দ্বারা গঠিত হয়, ভার্বটা যদি বি ভার্ব হয় তারপরে আবার সাবজেক্টিভ ফর্ম হবে। যেমন ইট ওয়াজ শি নট আই, অ্যান্ড ইট ওয়াজ হার নট মি হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এখানে ওয়াজটা কী ভার্ব? বি ভার্ব। তাহলে আমরা দেখতে পেলাম বি ভার্ব বা প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম বসে, কিন্তু যদি ভার্বের পরে, কিন্তু এই ভার্বটা যদি মূল ভার্ব না হয় বি ভার্ব হয় তাহলে তারপরে বসবে সাবজেক্টিভ ফর্ম। এই যে ছোট্ট বিষয়টুকু যদি আমাদের জানা না থাকে তবে কিন্তু আমরা লেখায়, পড়ায়, বলায় এগুলো আমরা ভুল করে থাকি। আর একটা বিষয়, প্রিপোজিশনের পরে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় তারপর অবশ্যই তোমাকে জেরান্ড ব্যবহার করতে হবে। যেমন ইউ ইনসিস্ট অন, হেয়ার এই যে এখানে অন হচ্ছে প্রিপোজিশন, তারপর আমরা এখানে যেহেতু মাই ব্যবহার করছি সুতরাং টু কাম, কেম, কাম বা এরকম কিছু আমরা ব্যবহার করতে পারবো না। ইনফিনিটিভ পার্টিসিপল অন্য কিছু ব্যবহার করতে পারবো না, আমাদের শুধুমাত্র জিরান্ড ব্যবহার করতে হবে। এই যে তথ্যগুলো জানা, এগুলো জানলে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা, বাস্তব জীবনে ইংরেজিতে কথা বলতে এগুলো খুবই সহায়তা করবে। পার্সোনাল প্রোনাউন আরেকটা ব্যবহার, খুব সুন্দর ব্যবহার, সেটা হচ্ছে যদি আমি কয়েকটা পার্সোনাল প্রোনাউন একত্রে ব্যবহার করি এবং সেটা যদি ভালো কিছু বোঝাই, তাহলে আমাকে প্রথমেই বলতে হবে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। অর্থাৎ আগে বলতে হবে তোমার কথা, তারপর তার কথা, সবার শেষে আমি। ভালো কিছু বললে সবার শেষে আমি থাকবো, এটা একটা কার্টিসিও বলতে পারো। ক্লিয়ার? তো এই জন্য ইংরেজি ব্যাকরণে এটাকে খুব মানা হয় যে ভালো কিছু বললে যদি আমরা একাধিক পার্সন ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা 2, 3, 1 অর্থাৎ সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন এই সিরিয়ালটা তোমাকে মেনটেন করতে হবে। আবার খেয়াল করো, যদি বিষয়টা খারাপ কিছু বলি আমরা,
যদি খারাপ কিছু বা খারাপ বা দোষমূলক যদি কিছু বুঝি, সেক্ষেত্রে এই যে কার্টেসি বজায় রেখে সবার প্রথম আমার নিজের দোষটা স্বীকার করে নিতে হবে। অর্থাৎ সবার প্রথমে হবে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে হবে থার্ড পারসন। অর্থাৎ 1 2 3 ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড, এইভাবে তোমাকে ক্রমটা মানতে হবে। ওকে, আমার শুধু পার্সোনাল প্রোনাউন পড়লেই হবে না, পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন রূপটা জানতে হবে, এবং এই যে প্রায়োগিক লেভেলটা আমি বলেছি এটা আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। তবেই কিন্তু আমরা ভবিষ্যতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা ভালো ফলাফল অর্জন করতে পারবো। পাশাপাশি আমাদের বর্তমানে একাডেমিক পরীক্ষায় তো রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবেই। এবার রিফ্লেক্সিভ প্রোনাউন খেয়াল করো। রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্স বলতেই আমরা প্রতিবিম্ব, অর্থাৎ একই ব্যক্তিকে বোঝায়। যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাবে তখন আমরা সেটাকে কি বলবো? রিফ্লেক্সিভ, অর্থাৎ একে অপরের প্রতিনিধি, মানে সাবজেক্ট অবজেক্ট একই। যেমন মাই সেলফ, দেম সেলফ, যেমন দে ডিড দেম সেলফ, তারা নিজেরা নিজেরা কাজটা করেছে। এখানে দে এবং দেম সেলফ একই ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, সুতরাং এটাকে আমরা কী বলবো? রিফ্লেক্সিভ। খেয়াল করো, আমি আর একটা দিচ্ছি কিন্তু এমফ্যাটিক, অর্থাৎ এই রিফ্লেক্সিভ ব্যবহার করে কখনো কখনো জোর দেওয়া হয়, যেমন আই মাই সেলফ ডিড, আমি নিজে কাজটা করেছি। তো এইবার যে রিফ্লেক্সটা আমি ব্যবহার করেছি, আই এবং মাই সেলফ যদিও একই, কিন্তু এই মাই সেলফ দ্বারা আইয়ের নিজের একটার উপর একটা জোর দেওয়া হয়েছে। যেহেতু একটা জোর দেওয়া হয়েছে, এই জন্য এটার একটা নাম আছে জোর দেওয়া হয় এগুলো দ্বারা, সুতরাং এটার একটা নাম আছে এমফ্যাটিক প্রোনাউন। চেনার সহজ উপায় হচ্ছে এগুলো শেষে সবসময় সেলফ অথবা সেলফ যুক্ত হয়ে গঠিত হয়। সুতরাং আমরা যদি কোথাও সেলফ অথবা সেলফ দেখতে পাই তাহলে সেটা আমরা রিফ্লেক্সিভ হিসেবে বিবেচনা করব। আমি নিশ্চয়ই ভয়েস চেঞ্জে পড়ে থাকি, রিফ্লেক্সিভ হলে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হয় না, অর্থাৎ যেহেতু একই ব্যক্তিদের বোঝায় এই জন্য সাবজেক্ট অবজেক্টকে আমরা কী করি না, আমরা জাস্ট যে রূপ মানে ট্রান্সফরমেশনটা করি, অর্থাৎ আমরা রিপ্লেস করতাম, এই রিপ্লেসমেন্টটা করি না। কেন করি না? যেহেতু একই, এই জন্য। ওকে, ডিমনস্ট্রেটিভ। ডিমন শব্দের অর্থ হচ্ছে কি? নির্দেশ করা। তার এখন প্রশ্ন হচ্ছে কী নির্দেশ করে? বর্তমান, অতীত, ভবিষ্যৎ কিংবা নিকটবর্তী বা দূরবর্তী কোনো নাউনকে নির্দেশ করবে। প্রোনাউন নিশ্চয়ই নাউনকে নির্দেশ করবে। এরকম যদি কোনো কিছুকে নির্দেশ করে, সরাসরি না বলে নির্দেশ করে, সেটাকে আমরা কি বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, যেমন দিস, দ্যাট, সো, সাস, এগুলি। যেমন দ্য রাইস অফ বরিশাল ইজ বেটার দ্যান দ্যাট অফ ঢাকা। এখানে এই যে দ্যাটটা আমি ব্যবহার করেছি, এই দ্যাট দ্বারা কী বোঝাচ্ছে? দ্য রাইস। ওকে, এখানে আরও একটু বিষয়, অনেকে দিস দ্যাটের পার্থক্যটা নিয়ে কনফিউশনে পড়েছে যে কখন আমরা দিস বলবো, কখন দ্যাট বলবো। সেক্ষেত্রে আমি তোমাদের যে ছোট্ট তথ্যটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আমাদের হাতের নাগালে থাকে, অর্থাৎ আমার হাত দিয়ে ধরতে পারি বা আমার একদম নখদর্পণে আছে, সেটাকে তখন আমরা দিস ব্যবহার করব। যদি আমার নাগালে বাইরে, অর্থাৎ আমি হাত দিয়ে পাচ্ছি না, এরকম কিছু হলে সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব। ওকে, এবার ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট শব্দের অর্থটাই বোঝা যাচ্ছে, ইনডেফিনিট মানে হচ্ছে কি? অনির্দিষ্ট, তাই না? তাহলে অনির্দিষ্ট বোঝাবে, যেমন ওয়ান, নান, সাম, এভরিওয়ান। এখানে কাউকে কিন্তু আমরা নির্দিষ্ট করে বলছি না। তো যেহেতু নির্দিষ্ট করে বলছি না, এই জন্য এটাকে আমরা ফিচার অনুযায়ী একটা নাম দেওয়া হয়েছে ইনডেফিনিট প্রোনাউন। যেমন এভরিওয়ান শুড রেসপেক্ট হিজ অর হার প্যারেন্টস। এখানে তোমাকে বা আমাকে এরকম নির্দিষ্ট করে বলা হয় না, সবাইকে বলা হয়েছে। যেহেতু বিষয়টা অনির্দিষ্ট, সুতরাং এভরিওয়ানটা কী হবে? ইনডেফিনিট প্রোনাউন। এক্ষেত্রে আমাদের যেই বিষয়টা একটু শিখে রাখা উচিত, যেমন অন অফ দ্য যদি থাকে, তারপরে সুপারলেটিভ ফর্ম বসালে, সুপারলেটিভ যেহেতু একাধিক ব্যক্তিদের মধ্যে তুলনা করে, সুতরাং সুপারলেটিভের পরে প্লুরাল নাউন বসবে। কিন্তু অন অফ থাকার কারণে, যে ওয়ান দ্বারা একজনকে বোঝাচ্ছে, আমরা তো একজনের সাথেই সবাইকে তুলনা করি, সুতরাং এখানে ভার্বটা কি? সিঙ্গুলার হিসেবে বিবেচনা করে বসাতে হবে। যেমন অন অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুটস। ফ্রুটস দেখে অনেকে কিন্তু এখানে ইজের জায়গায় আর দিয়ে দিবে, তখনই কিন্তু সে ভুল করবে। ফ্রুটস দেখলাম, ফ্রুটস এখানে থাকলেও আমরা এখানে ইজ লিখবো, আর লিখবো না। কেন? কারণ এর শুরুতে ওয়ান অফ আছে। তো যদি এরকম শুরুতে ওয়ান অফ থাকে এবং তারপরে যদি সুপারলেটিভ ফর্ম থাকে, নাউনটা প্লুরাল হলে ভার্বটা কী হবে? সিঙ্গুলার হবে। কারণ এই যে ওয়ান বোঝাচ্ছে, সব পুরুষকে বোঝাচ্ছি না, একটা পুরুষকে বোঝাচ্ছি, সুতরাং এখানে আমরা ইজ ব্যবহার করব। এই যে ছোটো ছোটো প্রয়োগগুলো আমাদের জানতে হবে, তবেই আমাদের ছোটোখাটো ভুলগুলো করবো না। ইন্টিগ্রেটিভ প্রোনাউন, এটা অবশ্যই সবার জানা যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলি, অর্থাৎ যেই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে প্রশ্ন করা হয় সেটাকে আমরা বলবো কি? ইন্টিগ্রেটিভ প্রোনাউন। লক্ষ্য করো, এগুলো দ্বারা প্রশ্ন করা হলে আমরা ইন্টিগ্রেটিভ প্রোনাউন বলবো, কিন্তু প্রশ্ন করা না হলে এগুলোকে আমরা ইন্টিগ্রেটিভ প্রোনাউন বলবো না। এবং এটা তাহলে ইন্টিগ্রেটিভ প্রোনাউন কখন হবে? চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে, এরপরে যদি প্রশ্ন করা হয়, ইন্টিগ্রেটিভ প্রোনাউন হয়, তারপরে অক্সিলারি ভার্ব থাকবে। শুধু 9টা ডাব্লিউএইচের ভিতরে একটা পরে থাকে না, সেটা কি? হু। এবং আরও একটা সহজ উপায় হচ্ছে, এরপরে কোশ্চেন মার্কস থাকবে।
এটা দ্বারা বোঝা যাবে যে এই ডাব্লিউএসগুলি ইন্টিগ্রেটিভ প্রোনাউন। তার মানে কি তারা ডাব্লিউএসগুলি কি অন্য প্রোনাউন হিসেবে কাজ করে? অবশ্যই কাজ করে। যেমন রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনও কিন্তু ডাব্লিউএস ওয়ার্ডগুলি দেখো, হু, হুম, হুজ, হুইচ, এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন। তবে কখন রিলেটিভ প্রোনাউন? তখন রিলেটিভ প্রোনাউন হবে যখন এগুলো দ্বারা প্রশ্ন করা হবে না, বরং দুটো বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করা হবে, তখন এটাকে বলবো কি রিলেটিভ প্রোনাউন। যেমন আই লাইক দ্য পিপল হু স্মাইল এ লট, এই হু দ্বারা কিন্তু পিপল সম্বন্ধে একটা তথ্য দেওয়া হয়েছে। সুতরাং এই হুটা প্রশ্ন করে নাই, বরং একটা তথ্য দিয়েছে, একটা বাক্যের সাথে সম্পর্ক তৈরি করেছে। সুতরাং এটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। ওকে, এটাকে আমরা এই যে স্মাইল এ লট, যেহেতু পিপল একটা পরিচয় দেওয়া হয়েছে, এটার নাম আমরা আরেকটা বলবো অ্যান্টিসিডেন্ট। যদি এরকম অ্যান্টিসিডেন্ট হয় সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট সবসময় পাশাপাশি বসবে। ক্লিয়ার? এবার আরেকটা বিষয়, হু এবং হুইস, এদের মধ্যে একটা পার্থক্য আছে। যদি কোনো ব্যক্তির পরিবর্তে আমরা বসাই তখন বসাবো হু, এবং যদি সেটা বস্তু হয় তার পরিবর্তে বসাবো হুইচ। তবে দ্যাটটা উভয় ক্ষেত্রে বসানো যায়। এবং যদি কোনোটাই উল্লেখ না থাকে, ব্যক্তি এবং বস্তু যদি কোনোটাই উল্লেখ না থাকে, তখন আমরা ব্যবহার করবো হুম এভার। যেমন গিভ মি দ্য ক্লোথ, গিভ দ্য ক্লোথস, ক্লোথসটা দেও, কাকে দেবো সেটা উল্লেখ করে নাই, সুতরাং এখানে আমরা কী ব্যবহার করবো? হুম এভার। এবং আরেকটা বিষয়, যে মঞ্জুর উইথ হুম, যদি এরকম পুরোপুরি সাবজেক্টটা উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা হুম ব্যবহার করবো। আবার আরেকটা বিষয়, যেমন আই ডোন্ট নো হুজ বুক, যদি অধিকার বোঝায়, অধিকার বুঝাইলে তখন আমরা হুজ ব্যবহার করবো। যেমন হুজ বুক ইট ইজ, কার বই, এটা একটা সত্য বোঝাচ্ছে, সুতরাং এখানে আমরা হুজ ব্যবহার করব। আরও একটা বিষয়, যদি কোনো একটা বাক্য অন্য একটা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে, বা এটাকে যখন, যেহেতু এটা পুরো বাক্য হবে না, সেটাকে আমরা বলবো ক্লোজ। যেমন রহিম ইজ অনেস্ট, এটা কিন্তু একটা ক্লোজ, ডিরেক্ট পুরোপুরি একটা অর্থ প্রকাশ করতে পারতেছে, কিন্তু এই ক্লোজটা বা এই বাক্যাংশটা পরবর্তী বাক্যের সাবজেক্ট ইজ নোন টু অল। তো যদি এরকম একটা বাক্যকে আমরা এরকম ব্যবহার করি, তবে তারপরে আমরা দ্যাট ব্যবহার করব। এই আমি যে কথাগুলো বলেছি এটা নেক্সট স্লাইডে আমি লিখে দিয়েছি, যে রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্ট পাশাপাশি বসে। অ্যান্টিসিডেন্ট ব্যক্তি হলে হু বসবে, বস্তু হলে হুইচ, এবং ব্যক্তি বা বস্তু না থাকলে আমরা হুম ব্যবহার করব। রিলেটিভ প্রোনাউনের পর যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট থাকলে হুম, আর সাবজেক্ট না থাকলে আমরা হু ব্যবহার করব। আর সত্য বোঝাইলে আমরা হুজ ব্যবহার করব, এবং ক্লোজটি যদি একটা ক্লোজ যদি একটা সাবজেক্টের মতো কাজ করে সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করবো। এই যে এক্সাম্পলগুলো প্রিভিয়াস অর্থাৎ পূর্বে সেটা আমি দিয়েছি, সেটা আমি এখানে লিখে রেখেছি। ওকে, এবার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? এক জাতীয় একাধিক নাউনের মধ্যে প্রত্যেকটিকে, খেয়াল করো, প্রত্যেকটিকে আলাদা আলাদা বোঝাবে, মানে কাউকে আমরা বাদ দিচ্ছি না, বরং প্রত্যেককে আমরা আলাদা আলাদা করে যদি বুঝাই, মানে পার বুঝাই, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ইচ, ইদার, নিদার। ইচ অফ দ্য 3 বয়েজ গট এ প্রাইজ, এখানে 3 জন বালকের পুরস্কার পেয়েছে, তার মানে এখানে 3 জন বালক পৃথক পৃথকভাবে প্রত্যেকে আলাদা আলাদা পুরস্কার পেয়েছে। 3 জনে মিলে একটা পায়নি, বরং 3 জনে 3টে পেয়েছে। এবার খেয়াল করো, ইদার, ইদার হবে কখন? ইদার যদি হয়, ইদার অফ দ্য 2 গার্লস ইজ প্রেজেন্ট, আমি অবশ্যই লিখেও দিয়েছি, ইদার দ্বারা 2-এর প্রত্যেকটি বোঝাবে। 2-এর প্রত্যেকটিকে বোঝাইলে আমরা কী বসাবো? ইদার। এবং 2-এর কোনোটা না বোঝালে আমরা সেটাকে বলবো নিদার। যেমন দে আর 2 ব্রাদার্স বাট নিদার অফ দেম ওয়াজ ডিসঅনেস্ট। নিদার, এখানে আমরা নিদার ব্যবহার করেছি। নিদার দ্বারা কি 2-এর কোনোটাকেই বোঝাবে না। তাহলে আমরা অলরেডি 3টের ব্যবহারটা সুন্দর মতো শিখতে বললাম। ইচ মানে প্রত্যেকে আলাদা আলাদা বোঝাবে, আর 2-এর ক্ষেত্রে যদি 2জনকেই বোঝায় সেক্ষেত্রে আমরা ইদার ব্যবহার করব, আর 2-এর মধ্যে যদি কাউকেই না বোঝায় সেক্ষেত্রে আমরা নিদার ব্যবহার করব। এবার রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল শব্দের অর্থ কি? পারস্পরিক সম্পর্ক, মানে একে অপরের সম্পর্ক নির্দেশ করবে, সেটাকে আমরা বলবো রেসিপ্রোকাল। যেমন ইচ আদার, 2-এর মধ্যে, মানে 2জনের মধ্যে হলে আমরা বলবো ইচ আদার, মানে 2জনের উভয়কে বোঝাচ্ছি। যেমন উই আর লাভড ইচ আদার, আমরা একে অপরকে ভালোবাসি, মানে এখানে একে অপরকে, ওদের সম্পর্কটা মানে দুই পক্ষ থেকেই বোঝানো হচ্ছে। তো যদি এরকম 2 পক্ষ থেকে বোঝানো হয় সেটাকে বলবো আমরা মানে রেসিপ্রোকাল প্রোনাউন। 2-এর মধ্যে হলে আমরা ভালোবাসি ইচ আদার, আর 2-এর অধিক হলে আমরা বসাবো কি? ওয়ান অ্যানাদার। ক্লিয়ার? এবং এক্ষেত্রে আরও একটা জিনিস খেয়াল করবে, যে ছোট তথ্যটা দিয়ে রেখেছি, পেসিভের সাবজেক্ট অবজেক্ট অপরিবর্তিত থাকবে, অর্থাৎ রিফ্লেক্সিভে যেমন আমরা সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট করি না, তেমনি রেসিপ্রোকালের ক্ষেত্রেও আমরা সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট করবো না, কারণ যেহেতু এখানে একে অপরকে মানে 2 দিক থেকে সম্পর্কটা বোঝাচ্ছে, সুতরাং এখানে তোমাকে আর রিপ্লেস করতে হবে না। ক্লিয়ার? এই ছোটো তথ্যটুকু জানা থাকলে আমাদের ভয়েসের ক্ষেত্রেও সুবিধা হবে। তো ধন্যবাদ তোমাদেরকে, আশা করি প্রোনাউন সম্বন্ধে অনেক খুঁটিনাটি অনেক তথ্য জানতে পেরেছ।
অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট দিয়ে রাখবে। আল্লাহ হাফেজ।